নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এটা তো বর্তমানের ব্রেকিং নিউজ যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেটা অফিসিয়ালি লেগে গেছে এবং এই নিয়ে এর আগের ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনাও করেছি। এবং এই যুদ্ধে এই ইরানের প্রধান খামেনির মৃত্যুও হয়েছে। আর এর আগেই ডোনাল্ড ট্রাম্প এই 19শে ফেব্রুয়ারি এই একটা আলটিমেটাম দিয়েও দিয়েছিলেন যে 10 দিনের সময় দিয়েছিলেন যে একটা মিনিংফুল ডিল করে নাও, না হলে খুব খারাপ কিছু জিনিস হতে চলেছে। আর এই যে আলটিমেটাম এর শেষ দিন ছিল আজকের দিনটাই, অর্থাৎ এই 1 মার্চ। কিন্তু তার আগেই দেখতে পাচ্ছেন আকস্মিকভাবে এই যে যুদ্ধ সেটা শুরু হয়ে গেছে এবং এই যে যুদ্ধ শুরু হয়ে যাবে সেটা আমরা আগাম বুঝতে পারছিলাম। যেমনটা দেখতে পাচ্ছিলেন এই যে নিফটি ফিফটি এই শুক্রবারে ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগে একটা বড় ক্র্যাশ দেখায়, মানে সারা দিনেও এতটা ক্র্যাশ দেখায়নি। এই সারা দিনে তো 317 পয়েন্ট পড়েছে এবং এই কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন প্রায় 142 পয়েন্ট পড়ে গিয়েছিল। এবং তারপরে শনিবার দিন আমরা দেখতে পেয়েছি এই যে যুদ্ধ সেটা শুরু হয়ে গেছে। আর এই ইসরায়েল তাদের দিক থেকে কি বলেছিল, তারা এই যে প্রিমটিভ অ্যাটাক সেটা করেছে। তো এই প্রিমটিভ অ্যাটাক মানে কি? এই ইসরায়েল তারা এটাই বলছে, ইরান যদি কোনোভাবে এই নিউক্লিয়ার তৈরি করে নিত তাহলে সেটাই ইসরায়েলের উপরেই প্রথম প্রয়োগ করতো। তো সেই জিনিসটা যাতে না হয়, মানে আগে থেকেই যাতে সুরক্ষা পাওয়া যায়, সেই জন্যই এই ইসরায়েল তারা এই যে স্ট্রাইক সেটা শুরু করে দিয়েছে। এবং সেই অ্যাটাকে কি কি হয়েছে এর আগের ভিডিওগুলোতে আলোচনাও করেছি। ইরানের যে আল খামেনি তার মৃত্যুও হয়েছে এবং এই আল খামেনির মৃত্যুর পরেও এই ইরান এবং ইসরায়েল এই দুটো দেশ আবার নতুন করে এই যে ফ্রেশ অ্যাটাক সেটা শুরুও করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইরানের অনেক সেনাপ্রধানের মৃত্যুও হয়েছে। আর আমাদের ইন্ডিয়ান হিসাবে কোন জিনিসটার উপর সব থেকে বেশি নজর থাকবে সেটা হচ্ছে ক্রুড অয়েলের উপরে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ইরান তারা কি করেছে, এই যে স্টেট অফ হরমুজ সেটা বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন যে তৈলবাহী জাহাজ সেগুলো কিন্তু এই যে স্টেট অফ হরমুজ সেটাকে অ্যাভয়েড করেই চলছে। কারণ কি? কারণ এই দেশগুলোর মধ্যে যে কনফ্লিক্ট সেটা অনেকটা বেড়ে গেছে। এবং এইখানে যে দেখতে পাচ্ছেন ক্রুড অয়েলের প্রাইস, যেটা এর আগের দিনই দেখাচ্ছিল প্রায় 3.5% কাছাকাছি বেড়েছিল। তো এই যুদ্ধ শুরু হওয়ার পরের এফেক্ট সেটা কিন্তু এখনো এই ক্রুড অয়েলে পড়েনি, কারণ যখন যুদ্ধ শুরু হয়েছিল তারপরে কিন্তু এই যে ক্রুড অয়েল সেটা ট্রেডের জন্য ওপেন হয়নি। তো আগামীকাল সোমবার এই যে ক্রুড অয়েল সেটা ট্রেডের জন্য ওপেন হয়ে যাবে এবং সেখানে আমরা কুইক একটা জাম্প কিন্তু দেখতে পেতে পারি। আর এই যুদ্ধ শুধুমাত্র এই আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, এর মধ্যে অনেক মিডল ইস্টের দেশও জড়িয়ে পড়েছে। আপনারা এবার বলবেন এই অন্যান্য দেশগুলো কিভাবে জড়িয়ে পড়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই আমেরিকা এবং ইরানের মধ্যে যে ডিস্টেন্স সেটা অনেকটাই বেশি। তো মোটামুটি 11,657 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে। তো এই আমেরিকা থেকে সরাসরি এই যে ইরান তার উপর তো অ্যাটাক করা যাবে না। তাহলে আমেরিকা কিসের মাধ্যমে অ্যাটাক করছে? এই ইরানের চারপাশে যে বিভিন্ন দেশ রয়েছে, তো সেই সমস্ত দেশে আমেরিকা কি করেছে, তাদের যে সেনা ঘাঁটি সেটা তৈরি করে রেখেছে এবং সেই সমস্ত ঘাঁটি থেকেই এই যে ইরান তার উপর অ্যাটাক করছে। এবং ইরানও সেই সমস্ত দেশগুলো, মানে যেখানে আমেরিকা সেনা ঘাঁটি তৈরি করে রেখেছে সেখানে অ্যাটাক করছে। আর এভাবেই এই মিডল ইস্টের বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। যেমন আর কোন কোন দেশের নাম সামনে আসছে আপাতত দেখতে পাচ্ছেন এই বাহারিন, তার সঙ্গে সঙ্গে এই যে ইউএই রয়েছে, তারপরে এই কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, তারপরে সৌদি আরবিয়া, এই দেশগুলোর নাম কিন্তু সামনে আসছে। তো এই দেশগুলোর উপর ইরান অ্যাটাক করছে, এরাও তো সহজে ছেড়ে দেবে না, এরাও হয়তো আবার এই ইরানের উপর অ্যাটাক করতে পারে। তো এর মানে কি দাঁড়াচ্ছে, আগামী 24 থেকে 48 ঘন্টা এটা কিন্তু এই মার্কেটের জন্য একটা ক্রুশিয়াল টাইম হতে চলেছে। আর এই যুদ্ধের ইম্প্যাক্ট আমাদের মার্কেটে কিভাবে পড়বে? দেখুন, সমগ্র যে মার্কেট তার উপরে তো ইম্প্যাক্ট পড়বেই, আবার কিছু স্পেসিফিক স্টক রয়েছে যার উপরে ইম্প্যাক্ট পড়বে। কিছু স্টকের উপর ভালো ইম্প্যাক্ট পড়বে, আবার কিছু স্টকের উপর খারাপ ইম্প্যাক্টও পড়বে। তো সেইগুলো নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। প্রথমত যদি কথা বলি, এই ক্রুড অয়েলের প্রাইস সেটা বেড়ে গেলে কোন সেক্টরের উপর বড় ইম্প্যাক্ট পড়বে, সেটা হচ্ছে এই এভিয়েশন সেক্টর। এই যে এভিয়েশন সেক্টর রয়েছে এদের উপর দুভাবে খারাপ ইম্প্যাক্ট পড়বে। প্রথমে যে কোম্পানিগুলোর উপর খারাপ ইম্প্যাক্ট পড়বে সেগুলো আলোচনা করব। কেন বলছি দুভাবে ইম্প্যাক্ট পড়বে? প্রথমত, এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে কি হবে, এই যে জ্বালানি তেল তার দামও বেড়ে যাবে। আর এই যে এভিয়েশন সেক্টর রয়েছে সেখানে এই যে জ্বালানি সেটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এই জ্বালানির দাম বেড়ে গেলে এই কোম্পানিগুলোর যে খরচা সেটা বাড়বে। তার সঙ্গে সঙ্গে এই যে প্রফিট মার্জিন সেখানে প্রেসার পড়বে। আর একটা কিভাবে প্রেসার পড়বে, প্রথমত দেখতে পাচ্ছেন এই মিডল ইস্টে বিভিন্ন যে এয়ারপোর্ট রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। বহু এই এয়ারলাইন্স তাদের ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে এবং বিশ্বের সব থেকে ব্যস্ততম যে এয়ারপোর্ট এই দুবাই রয়েছে সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তো এর জন্য কি করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন যে এয়ারপ্লেন গুলো রয়েছে তাদেরকে অন্যান্য অঞ্চলের মধ্যে দিয়ে গিয়ে সেই যে ফ্লাইট সেটা কমপ্লিট করতে হচ্ছে। তার মানে এখানেও এই যে জ্বালানির খরচ সেটা বাড়বে। তারপরে যদি কথা বলি এই পেন্ট সেক্টর, এর উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায়। কেন? কারণ এই যে পেন্টস কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু কাঁচামাল হিসাবে এই যে ক্রুড অয়েল সেটার ব্যবহার করে থাকে। আর এটা কিন্তু সমস্ত পেন্ট কোম্পানিগুলোর উপরে পড়বে। এমনটা নয় যে শুধু এশিয়ান পেন্টস এর উপর পড়ছে, বার্জার পেন্টস এর উপর পড়ছে না, এমনটা নয়। প্রতিটা পেন্টস কোম্পানির উপর এই যে এফেক্ট সেটা পড়বে, কারণ কাঁচামালের যে দাম বাড়বে সেটা কিন্তু সব কোম্পানির জন্যই সমানভাবে বাড়বে। এমনটা তো নয় যে এশিয়ান পেন্টস কম দামে ক্রুড অয়েল পাবে, সেখানে বার্জার পেন্টস তারা বেশি দামে ক্রুড অয়েল পাবে। তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে টায়ার কোম্পানিগুলো রয়েছে, তো এই যে রাবার সেটা তৈরিতেও এই যে ক্রুড অয়েল সেটা ব্যবহার হয়।
হয়। তো এই ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়া মানে কি, এই কোম্পানিগুলোর যে কাঁচামাল তার দাম বেড়ে যাবে, ফলে এই কোম্পানিগুলোর যে প্রফিট মার্জিন সেখানে প্রেসার তৈরি হবে। আর এরকম পরিস্থিতিতে এই যে টায়ার কোম্পানিগুলো রয়েছে সেখানেও প্রেসার দেখতে পাওয়া যায়। এছাড়াও যদি কথা বলি এই যে কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যাল সেক্টরে এই যে ক্রুড অয়েল তার ব্যাপক ব্যবহার রয়েছে। তো এই ক্রুড অয়েলের দাম বাড়লে এই যে কেমিক্যাল সেক্টর সেগুলোর উপরেও খারাপ ইম্প্যাক্ট পড়বে। এছাড়াও এই যে সিমেন্ট কোম্পানিগুলো রয়েছে, এরাও এই যে কাঁচামাল সেখানে ক্রুড অয়েলের ব্যবহার করে থাকে। তো প্রতিটা যে সিমেন্ট কোম্পানি রয়েছে, এসিসি, অম্বুজা বলুন, তার সঙ্গে সঙ্গে আল্ট্রাটেক, এইগুলোর উপরেও কিন্তু খারাপ ইম্প্যাক্ট পড়বে। এরপরে আরো কিছু কোম্পানি যেমন এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, মানে যারা জ্বালানি তেল কিনে বিক্রি করে থাকে, এই ক্রুড অয়েলের কথা বলছি না। তো পাম্পে পাম্পে যে কোম্পানিগুলো তেল দিয়ে থাকে তাদের উপরে খারাপ ইম্প্যাক্ট পড়বে, কারণ তাদেরকে কি হবে, এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে আগে যে তেলটা তারা এই 100 টাকায় কিনতো সেটাকে এই 110 টাকায় কিনতে হবে, এবং সেখানে এই কোম্পানিগুলো যাচ্ছে তাই ভাবে এই পাবলিকদের কাছে দাম বাড়িয়ে দিতে পারবে না। সেই কারণে এই কোম্পানিগুলোর কিছুটা ক্ষতি হবে। তো কোন কোম্পানি রয়েছে, এই যে হিন্দুস্তান পেট্রোলিয়াম মানে এইচপি, এই কোম্পানি, তার সঙ্গে সঙ্গে যদি বিপিসিএল এর কথা বলি, এই কোম্পানিটাও ফোকাসে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এইগুলো ফোকাসে থাকবে, মানে এইগুলোর উপর খারাপ রিয়াকশন দেখা যেতে পারে। এছাড়াও বড় বড় যে বিভিন্ন গ্রুপ রয়েছে, এই লার্সেন টুবরো বলুন, রিলায়েন্স বলুন, তারপরে আদানি বলুন, এইগুলোর উপরে ইম্প্যাক্ট করবে। কারণ কি, এই কোম্পানিগুলো মাঝে মাঝেই দেখবেন এই যে মিডিল ইস্ট সেখান থেকে বড় বড় অর্ডার পায়। যেমনটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে একটা খবর এসেছিল, এই কোম্পানি 5,000 থেকে 10,000 কোটির অর্ডার পেয়েছিল। কোথা কোথা থেকে পেয়েছিল, এই ইন্ডিয়া থেকে পেয়েছিল এবং মিডিল ইস্ট থেকে পেয়েছিল। তো এরকম ওয়ার সিচুয়েশনে এই অর্ডার পাওয়ার যে পরিমাণ সেগুলোও কিন্তু কমে যায়। তারপরে যদি আদানি গ্রুপের কথা বলি, এই আদানি গ্রুপের বহু প্রজেক্ট এই যে মিডিল ইস্ট সেখানে রয়েছে, এবং বিশেষ করে যদি বলি আদানির যে পোর্টসের বিজনেস রয়েছে তার উপরে ইম্প্যাক্ট পড়তে পারে, কারণ এরকম মধ্যপ্রাচ্যের বহু দেশে এই আদানির পোর্টসের ব্যবসা রয়েছে। আর এগুলোতে গেল সেই সমস্ত কোম্পানি যেগুলোর উপরে খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। এমন কিছু কোম্পানি রয়েছে যাদের উপরে ভালো ইম্প্যাক্ট পড়বে বা কোম্পানিগুলো বেনিফিটে থাকবে। তো সেইগুলো কোন কোম্পানি, তো যদি কথা বলি প্রথমে ইন্ডিয়ার যে ডিফেন্স সেক্টর সেটা ভালো পারফর্ম করতে পারে। কারণ দেখুন, এই যে যুদ্ধ হচ্ছে এমনটা নয় যে সেখানে ইন্ডিয়ান কোম্পানি যে ডিফেন্স সামগ্রী সেগুলো সাপ্লাই করবে। এই সময় কি হয়, একটা সেন্টিমেন্টাল পজিটিভ ইম্প্যাক্ট পড়ে এবং কোম্পানিগুলোর স্টকের যে দাম সেগুলোও বাড়ে। যেমনটা এর আগেও আমরা দেখেছিলাম, এর আগেও যখন এই আমেরিকা অ্যাটাক করেছিল ইরানের নিউক্লিয়ার বেসে, তখনই কিন্তু ইন্ডিয়ান যে এই ডিফেন্স কোম্পানিগুলো সেগুলো ভালো পারফর্ম করেছিল। এবং তারই সঙ্গে সঙ্গে যখন দেখেছিলেন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, তখনও অন্য কোম্পানিগুলো পড়লে এই যে ডিফেন্স কোম্পানিগুলো সেগুলো ভালো পারফরমেন্সই দেখিয়েছিল। এরপরে অয়েলের দাম বেড়ে গেলে কিছু কোম্পানির তো লস হচ্ছে, যেমন এইচপিসিএল, বিপিসিএল, ইন্ডিয়ান অয়েল, তেমনই কিছু কোম্পানির লাভ হবে। কারণ এর আগের যে কোম্পানিগুলো আলোচনা করলাম, এই যেমন এইচপিসিএল, তারপরে এই বিপিসিএল, এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এরা কি করে, এরা যে পরিশোধিত তেল সেটা কিনে সেগুলো বিক্রি করে থাকে। কিন্তু এমন কিছু কোম্পানি ইন্ডিয়াতে রয়েছে যারা কি করে, এই যে ক্রুড অয়েল সেটা প্রডিউস করে থাকে, মানে কোম্পানিগুলোর যে প্রোডাক্ট তার দামই বেড়ে যাবে। যে কোম্পানিগুলো ক্রুড অয়েল প্রডিউস করে তারা বেশি দামে ক্রুড অয়েল বিক্রি করতে পারবে, সেই কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে। তো এই সেক্টরে কেমন কেমন কোম্পানি রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ওএনজিসি এই সেক্টরে কাজ করে থাকে। এরা প্রচুর পরিমাণে ভারতে যে ক্রুড অয়েল সেটা উৎপাদন করে থাকে। তারপরে এর সঙ্গে সঙ্গে অয়েল ইন্ডিয়া, এই কোম্পানিটা ক্রুড অয়েল উৎপাদন করে। আরো কিছু ছোট কোম্পানি রয়েছে, যেমন এই হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড, তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যান্টেলোপা সেলান এনার্জি লিমিটেড, এইগুলোই ক্রুড অয়েল উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে। তো এইগুলোর উপর পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এছাড়া বিভিন্ন যে ফ্রেট কোম্পানি রয়েছে এইগুলো ভালো পারফর্ম করতে পারে। কারণ কি, এই যে স্টেট অফ হরমুজ এখানে তো সমস্যা দেখা যাচ্ছে। তো কি করতে হবে, অন্যান্য জায়গা থেকে এই যে ক্রুড অয়েল সেইগুলো সাপ্লাই করাতে হবে, মানে অন্যান্য যে পদ রয়েছে সেইগুলোর ব্যবহার করতে হবে। তো এই সংক্রান্ত যে কোম্পানি রয়েছে, মানে অন্যান্য জায়গায় যে জাহাজের কোম্পানি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রেলের কোম্পানি রয়েছে, তারপরে ট্রাকের কোম্পানি, এইগুলোর উপর ফোকাস থাকবে। তো যদি এই ফ্রেটের কথা বলি, বিশেষ করে সমুদ্রপথ এইখানে কিন্তু বেশি ব্যবহার হবে। কারণ স্টেট অফ হরমুজ সেটা দেখতে পাচ্ছেন একটা সমুদ্রপথ, মানে অন্যান্য সমুদ্রের জায়গা দিয়ে এই যে ক্রুড অয়েল সেগুলো কিন্তু এক্সপোর্ট করাতে হবে। তো কেমন কি কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড, এইগুলো ভালো পারফর্ম করতে পারে। এরপরে আরো একটা সেক্টর রয়েছে যার উপর সেরকম বড় কোনো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু কিছু কিছু সিস্টেম রয়েছে যেখানে কি হয়, এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে এই যে গ্যাস রয়েছে সেটারও ব্যবহার করা যায়। তবে এমনটা নয় যে যেখানে ক্রুড অয়েল ব্যবহার হয় সেখানে গ্যাস ব্যবহার করা যাবে। যেমন এই গাড়ির ক্ষেত্রেই, সব গাড়িতে তো আর এই গ্যাস এটা ব্যবহার করা যাবে না। তবে কিছু কিছু এমন জায়গা রয়েছে যেখানে তেলের পরিবর্তে এই গ্যাস দিয়েও কাজ চালানো যায়। আর যখন এই তেলের দাম বেড়ে যায় তখন এর বিকল্প হিসেবে এই যে গ্যাস সেটা ব্যবহার করা হয়। সেরকমই যদি কথা বলি গেল ইন্ডিয়া, তারই সঙ্গে সঙ্গে এই ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, তারপরে মহানগর গ্যাস লিমিটেড রয়েছে, এই কোম্পানিগুলো হয়তোবা কিছুটা ভালো পারফর্ম করতে পারে। আর তারপরে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কি হয়, এই যে সোনা এবং রূপো এইগুলোর দামে বৃদ্ধি দেখা যায়। এই যে সোনা, এটাকে তো সেফ হেভেন অ্যাসেট বলা হয়। তো এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সোনার যে দাম সেটা বেড়ে যায়, এই সোনাতে ইনভেস্টমেন্টও বেড়ে যায়। তো এই সোনাতে ইনভেস্টমেন্ট বেড়ে গেলে কি হবে, যেমনটা বিভিন্ন জুয়েলারি কোম্পানিগুলো এগুলো ভালো পারফর্ম করতে থাকে, কারণ এদের তৈরি যে জুয়েলারি সেগুলোর দাম বেড়ে যায়। তারই সঙ্গে সঙ্গে কি হয়,
এই গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এইগুলোও ভালো পারফর্ম করে। কারণ কি, এই সময় সোনার দাম বেড়ে গেলে মানুষের লোন নেওয়ার ক্ষেত্রে এই যে গোল্ড সেটাকেই প্রেফার করবে। তো এই গোল্ড লোন নেওয়ার পরিমাণ এই সময় কিন্তু বাড়ে। তো এই গোল্ড লোন সেক্টরে কোন কোম্পানি রয়েছে? বিশেষ করে এই দুটো কোম্পানি রয়েছে, মনপ্পুরম ফাইন্যান্স, তার সঙ্গে সঙ্গে মুথুট ফাইন্যান্স, এছাড়াও আইআইএফএল ফাইন্যান্স। এই কোম্পানিগুলোকে দেখতে পাওয়া যায়। আর এই গোল্ডের প্রাইস বাড়লে এর সঙ্গে সঙ্গে আরো একটা মেটালের প্রাইস বাড়ে। সেটা কি? সেটা হচ্ছে সিলভার। তো এই সিলভারের প্রাইস বাড়লে কি হবে? এই ইন্ডিয়ান মার্কেটে কিছু কোম্পানি রয়েছে যেগুলো এই সিলভারের সঙ্গে রিলেটেড, যেমন এই হিন্দুস্তান জিঙ্ক এবং তারই সঙ্গে সঙ্গে এই বেদান্ত লিমিটেড। এই বেদান্ত লিমিটেড এরা তো এই হিন্দুস্তান জিঙ্ক এর ওনার বলতে পারেন। তো এই ধরনের কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে পারে। তো এই ওয়ার সিচুয়েশনে কোন কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে এবং কোন কোন কোম্পানিগুলো খারাপ পারফর্ম করতে পারে তার যে লিস্ট, সেগুলো আপনাদের সামনে রেখে দিলাম। এবার চাইলে আগামীকাল মার্কেট খুলতেই এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলোকে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।